চিকিৎসার জন্য ওয়াজ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছে বেগম খালেদা জিয়া। বিমানবন্দর এলাকায় নিরাপত্তার জোরদার। পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে বললেন জামায়াতের আমির। সজাগ থাকার আহ্বান। আগে হাসিনার বিচার তারপর নির্বাচন বললেন সার্জিস। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে হুঁশিয়ারি হাসনাতের। এবং সীমান্তে ফেলানী হত্যা 14 বছর আজ। ন্যায় বিচারের আশার অপেক্ষার প্রহর গুনছেন ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। 4 দিনের মাথায় ফের বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল 7:05 এই ভূমিকম্পের অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিস্ফোটের উৎপত্তি স্থল ছিল নেপালের লেবুচি থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল তিব্বত বলে জানিয়েছে তলকানো ডিসকভারি। এর আগে গত 3 জানুয়ারি রাজধানী ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বিশ্বের দরবারে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যের প্রয়োজনে পৃথক টিম গঠন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবজার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এই কথা বলেন। এ সময় অর্থনৈতিক কূটনীতির জন্য একটি দল গঠন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, অভ্যুত্থান এবং বারবার বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর কিছুটা সংকট সৃষ্টি হয়, তবে এরই মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 10টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বেগম খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে রাত 8টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত 10টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সে যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ উপলক্ষে বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীতে সুখী সমাবেশ এইসব কথা বলেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। সঙ্গ দিয়ে চলছে দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। একটা দুঃশাসন, আর একটা হচ্ছে দুর্নীতি। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব থানা শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াতে আমির বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, যে কারণে তাদের পরিণতি করুণ হয়েছে। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন। যে কোনো মূল্যে গদি তাদের থাকতেই হবে, জনগণ মরুক কিংবা বাঁচুক। সরকার তো জনগণের জন্য, কিন্তু তাদের থিওরি ছিল সরকারের জন্য জনগণ। সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, সরকার নাই কিছুরই দরকার নাই, এরকম একটা বেপরোয়া ভাব তাদের মধ্যে ছিল, যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে, কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে না। এ সময় পতিত স্বৈরাচার আবারও ফিরে আসার চক্রান্ত করছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে, তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। সুধী সমাবেশে জনগণকে আস্থায় নিয়ে রাজনীতিকদের রাজনীতি করার আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির। সুশাসনটা আসবে ওই মানুষগুলোর অথবা দলের অথবা দলসমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে বিগত 5 আগস্টের পূর্বে বিভিন্ন সময়ে অনিয়ম ও বিগত সরকারের ঘনিষ্ঠজন হিসেবে কাজ করার বিষয়ে কয়েকজন বিচারপতির বিষয়ে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরপর নিয়ম অনুসারে সেই তদন্ত প্রতিবেদন সুপারিশ সহ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এর আগে গত 16 অক্টোবর দুর্নীতি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশিস রঞ্জন দাস, মোহাম্মদ খুরশিদ আলম সরকার, এস.এম. মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম, এস.এম. মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খন্দকার দিলিরুজ্জামান। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগে শেখ হাসিনার আমলের সকল সিস্টেমের সংস্কার, এরপর বিচার, তারপর নির্বাচন। তিনি বলেন, এই সরকার নতজন পররাষ্ট্রনীতিকে বিশ্বাস করে না, চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি ঠিক করতে চায়। সোমবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এক সমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে বলে সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই, সিন্ডিকেটের বদলে যদি এক হাত থেকে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হন নাই, বরং এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খুনিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছি। আগামীতে যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকব, দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে, ততদিন এই বাংলাদেশে কোন ক্ষমতা পিপাসু, কোন রক্ত পিপাসু জায়গা পাবে না। 24 পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের রাষ্ট্রপতি কে বসবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে, জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্তর উপরে উৎখাত করবে। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যা 14 বছর আজ।
দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর পরিবার। বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্টজনের। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের 7 জানুয়ারি শুক্রবার ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। নিথর দেহ কাটা তারের ওপর ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘন্টা। খালি ফেলানির কথা মনে হয়, কাটা তারে দেখলে মনে হয়, কাটা তারে যদি চোখের সামনে ভাসে আমার এই কথা ফেলানি ঝুলে না, ওইটা মনে হয়। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফ এর কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের। কিন্তু কোনদিন একটা শাস্তি হলো না, কোনো বিচার হলো না। একে দুবারে গেলাম আমি ভারতের বিএসএফ আদালতে, উনিরা দেখে নিয়ে গেল, সাক্ষী দিলাম, যা যা ঘটনা সত্য ঘটনা তাই বললাম, কিন্তু উনিরা আজ পর্যন্ত আমার বিচার করে দেয় নাই। আজও যাবৎ আমি বিচার পাইলাম না। আগে যে সরকার ছিল ওই সরকার বিচার করলে কিন্তু করতে পারতো, কিন্তু উনি করে নাই। আমার বড় বোন ফেলানী যখন আমি ছোট ছিলাম সীমান্ত হত্যায় তখন মারা হয়েছে, তাকে মারা হয়েছে। আমি আমার বড় বোনের আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। যে মারছে তার আমরা কঠিনতম বিচার চাই। যুগে যুগে সীমান্তে হত্যা বেড়ে চলেছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের। তাই দ্রুত ফেলানী হত্যার বিচার হলে বন্ধ হবে এসব হত্যাকাণ্ড, বলছেন এলাকাবাসী। কমপক্ষে ফেলানীর হত্যাকাণ্ডের বিষয়টা ভারতীয় সরকারের নলেজে গেছে, কিন্তু আজও পর্যন্ত ভারত সরকার এই আমাদের একটা হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। ফেলানী হত্যার অনেকদিন হয়ে গেল, কিন্তু আমরা কোনো বিচার পেলাম না। হয়তো ফেলানী হত্যার যদি বিচারটা হইতো তাহলে সীমান্তে এইগুলা মারধরগুলো আর হতো না। ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যা মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। সেটি যত দ্রুত শুনানি হবে ততই মামলাটির অগ্রগতি হবে বলেও জানান তিনি। এছাড়াও ফেলানী হত্যার বিচার হলে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে বলে মনে করেন এই আইনজীবী। ফেলানীর বিচারের জন্য ফেলানীর বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপি কমে আসবে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। এবার গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও এর মধ্যে রয়েছে সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদও। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে এই 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর কিছু কিছু সদস্য এ সংঘবদ্ধ অপরাধ করেছে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ,
আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক মামলা হয়েছে। এর আগে গণহত্যার এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এখন থেকে গোয়েন্দা পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে না, অবশ্যই জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আয়নাঘর, ভাতের হোটেল বলেও কিছু থাকবে না বলেও জানান তিনি। সোমবার ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। 5 আগস্টের পর ঢেলে সাজানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এরই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে গোয়েন্দা পুলিশেও। তাই নতুন উদ্যমে কাজ করা ডিবি পুলিশের কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন এখানে তো অশৃঙ্খল কোনো কাজ তো এলাও করা যাবে না। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ডিবি কার্যালয়ে আয়নাঘর, ভাতের হোটেল বলে কিছু থাকবে না। আমি খালি ডিবিরেও একটা শুধু অনুরোধ করবো, যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি। আইনের বাইরে গিয়ে কোনো সদস্য অপকর্ম করলে ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। যারা লিবিয়াতে গিয়ে আটকা পড়েছেন তাদের ফিরিয়ে আনতে সরকার আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, এজন্য আমাদের সুনির্দিষ্ট তথ্য দরকার। এরাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এখন একক ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব, বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার। আপনারা যদি দয়া করে যদি আমাদের ইনফরমেশনটা দেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রামীণ সড়কের ইট তুলে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে। উপজেলার বাংরা বাজার থানাধীন ধনপতি খোলা এলাকায় এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় উপজেলা বাংরা পশ্চিম ইউনিয়নের ধনপতি খোলা কালারাইয়া এলাকার গ্রামীণ সড়কের 250 ফুটের সিলিংয়ের ইট তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়া ইটগুলো আরশি নদীর ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যবহার করেছেন তিনি। ব্রিজের কাজে ভালো মানের ইট ব্যবহারের কথা থাকলেও সড়কে পুরাতন ইট তুলে নিয়ে ব্রিজের কাজে লাগানোয় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। রাস্তার ইট নিয়ে এসে উঠে নিয়ে এসে এই যে ব্রিজের হাউস করতেছে, ব্রিজের কাজ, পাইলিং এর কাজ করাইতেছে, এটার তীব্র প্রতিবাদ যারা, এবং আমারে আবার পান্না হুমকি দিছে, অতীতে আমার নামে মামলাও করছে, কয়েকটা ঘর দুয়ার ভাঙছে। আমাদের ব্রিজের কাজ হোক, আমরা এটা কোনো বাধা নেই, কিন্তু উনি যে দুর্নীতিগুলা করতেছে, অতীত করছে, বর্তমানেও করার জন্য চেষ্টা করতেছে, আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নরসিংদী আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক AKM নুরুল ইসলাম। শপথ গ্রহণের পর সভাপতির আসন গ্রহণ করে নবনির্বাচিত আইনজীবী সহকারী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রোস্তম আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আশরাফুর আলম রনি ও নরসিংদী জেলার সিনিয়র আইনজীবী সহ অন্যান্য সমিতির সদস্যরা। এবার আন্তর্জাতিক সংবাদ।
কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। জাস্টিন ট্রুডো বলেছেন, দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। লিবারেল পার্টির নেতা ট্রুডো 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে। গত রাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। ট্রুডো 2015 সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর অন্তত 9 সদস্য নিহত হয়েছেন। সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি উড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায় বিস্ফোরণের রাস্তার গভীর গর্তে সৃষ্টি হয়েছে। কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টা 51 আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে। অন্যদিকে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টেও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করা হয়েছে। অবশ্য কম্পনের জোরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কাঠমান্ডু ও আশেপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধু পালচোক, কাবরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার। পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে বললেন জামায়াতের আমির। সজাগ থাকার আহ্বান। আগে হাসিনার বিচার, তারপর নির্বাচন বললেন সার্জিস। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে হুঁশিয়ারি হাসনাতের। এবং সীমান্তে ফেলানী হত্যা 14 বছর আজ। ন্যায় বিচার আসার অপেক্ষায় প্রহর গুনছেন ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।